ক্ষমতা ভালো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা অন্যায়। ক্ষমতার অপব্যবহার করে অসহায় মানুষদের আরো অসহায় না করে দিয়ে সেই অসহায় মানুষদের সাহায্য করে দেখুন, সেখানেই দেখবেন জীবনে আসল শান্তি। এভাবে আপনি অনেক ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী হবেন, কিন্তু জীবনে আসল শান্তিটা কখনো উপভোগ করতে পারবেন না। জীবনটাকে হিংস্র পশুর ন্যায় না করে শিমুল তুলোর মতো কোমল করে দেখুন। অসহায় মানুষদের এভাবে অসহায় না করে দিয়ে তাদের পাশে দাঁড়াতে শিখুন। আপনার ভয়ে গুটিয়ে থাকা প্রতিটি মানুষ এখন আপনাকে মনে মনে অভিশাপ দিচ্ছে। তখন দেখবেন আপনাকে ভয় পাওয়া মানুষগুলোই আপনাকে ভয় পেলেও মন খুলে দোয়া করবে। সেখানেই জীবনের সার্থক। এভাবে অসহায় মানুষদের পেটে পাড়া দিয়ে তাদের খাবার কেড়ে না নিয়ে তাদের খাপা দিতে শিখুন। ফরিস্তার প্রতিটি কথা কানের মধ্যে প্রবেশ করতেই দাগ কাটল তাদের মনে। শত্রুদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে ক্ষতি করেছে হাজারো অসহায় মানুষদের, কিন্তু সেটা চোখ দিয়ে দেখলেও হৃদয় দিয়ে উপলব্ধি করেনি তাজ। তাজ এবার তাকালো ফরিস্তার মুখের দিকে। এই স্নিগ্ধ মেয়েটা কি বুঝতে পারছে আজকের পর থেকে এর কতটা রিস্কি লাইফ লিড করতে হবে? যত দ্রুত সম্ভব এখান থেকে ফরিস্তাকে সরানো জরুরি। তাই তাজ তর্ক বা রাগারাগি না করেই একটা চেক বের করে তাতে কিছু লিখে আরবির হাতে দিয়ে বলল, ওদের সব ক্ষতিপূরণ দিয়ে দে। সব সময়ের মতো ওদের কাজে বাধা দেওয়া তাজকে রাখতে না দেখে, এমন শান্ত থাকতে দেখে চমকালো ফরিস্তা। সেই সাথে যাদের ক্ষতি করেছে তাদেরও ক্ষতিপূরণ দিচ্ছে। বিষয়টা ঠিক হজম করতে পারল না। আর ঠিক তখনই তাজ চারিদিকে সচেতন দৃষ্টি বুলিয়ে শান্ত গলায় ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে ওঠো তুমি। আজকে হঠাৎ এভাবে তাজ গাড়িতে উঠতে বলায় ফরিস্তা বেশ চমকে উঠল। ফরিস্তা চমকে তাজের দিকে তাকালেই তাজ চেঁচিয়ে বলে উঠল, গাড়িতে তোমায় উঠতে বসতে বলেছি, কথা কি কানে যায় না? তাজের এমন চেঁচানোতে ফরিস্তার অন্তরাত্মা সহ সব কিছুই যেন কেঁপে উঠল। হঠাৎ করে শান্ত থাকা তাজকে এভাবে রেগে যেতে দেখে ফরিস্তা জড়সড় হয়ে গেল। কি করবে এখন ও সেটাই ভাবতেই পারল না। আচমকা হাতের টান পড়াতে ফরিস্তা হকচকিয়ে চোখ তুলে তাকালো। আর ফরিস্তা কিছু বুঝে ওঠার আগেই তাজ ফরিস্তাকে গাড়িতে উঠিয়ে হাওয়ার বেগে সেখান থেকে চলে গেল। গাড়ি কিছু দূর যেতেই ফরিস্তা আর চোখে তাজের শক্ত মুখের দিকে তাকালো। এই কয়েক মাসে কম জ্বালাতন করেনি লোকটা ওকে। ফলে এই গ্যাংস্টারের উপরে আস্তে আস্তে ফরিস্তার ভয়ের রেশটা কমে গিয়েছে। সেই সাথে তাজের প্রতি আরও আগের মতো আর ভয় করে না। তাই তো তখন সাহস করে সবার সামনে যেয়ে কথাগুলো বলে দিল নির্দ্বিধায়। কথাগুলো ভাবতেই ফরিস্তার চোখ বেয়ে ঠেকল তাজের হাতের দিকে চোখ যেতেই ধক করে উঠল ফরিস্তার বক্ষটা। জানে তাজ রেগে আছে, তবুও ফরিস্তা সাহস জুগিয়ে চটপটে স্বরে বলে উঠল তাজকে, মাস্তানি করে হাতটা কেটেছেন, সেটা ব্যান্ডেজ না করে কার জন্য বসে আছেন আপনি? এমনিতে ফরিস্তার উপরে তাজ খেপেছিল, তার উপরে ফরিস্তার কথা শুনে যেন আগুনে ঘি ঢালা হয়ে গেল। তাজ ক্ষিপ্ত হয়ে হঠাৎ গাড়ি ব্রেক কষল। ফরিস্তার দিকে ঝুঁকে চোয়াল শক্ত করে তাজ বলে উঠল, তোমায় বারবার বারণ করেছি সব ঝামেলায় নিজেকে জড়াবে না, তবুও সাহস হলো কি করে তখন সবার মাঝে যাওয়া? এর ফলে কত শকুনের চোখ তোমার উপর পড়েছে তার ধারণা আছে তোমার, ইডিয়েট? তাজে এমন কথায় চাচ্ছিল হেসে ফরিস্তা বলে উঠল, গত কয়েক মাস যাবৎ আপনি যেভাবে আমার সাথে চিপকে আছেন, যখন যা ইচ্ছে করছেন, এতে এখনো মনে হয় আপনার শত্রুদের আমি চোখে পড়িনি? এবার ফরিস্তার প্রত্যুত্তরে দমে গেল তাজ। আজকে দমে যেতে দেখে ফরিস্তা ফের তাজের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, কেন আমার পিছে পড়েছেন? আপনার ক্ষমতা আছে তাই আপনি অনায়াসে হাজারো শত্রুর মোকাবিলা করতে পারবেন, কিন্তু আপনার মতো আমার ক্ষমতা নেই যে প্রতিনিয়ত শত্রুর মোকাবিলা করব। তাহলে কেন আমার মতো সাধারণ একটা মেয়েকে নিজের সাথে জড়িয়ে এভাবে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? একটু কিছুক্ষণ দম নিয়ে ফরিস্তা আবারও বলে উঠল তাজকে, আমি জানি আমার লাইফে এখন প্রতিটি মুহূর্ত কতটা রিস্কি। এও জানি কেন আপনার চেলা সাব্বির সব সময় আমাকে নজরে রাখছে, কেউ যাতে আমার ক্ষতি না করে। কিন্তু এই বন্দি জীবন আমি কখনো চাইনি। আমি আমার জীবনটাকে এনজয় করতে চাই, পাখির মতো উড়ে বেড়াতে চাই। তাহলে কেন আমার স্বাধীনতাগুলো দিন দিন
এভাবে কেড়ে নিচ্ছেন আপনি? পরিস্তার প্রতি উত্তরে তাজ বলে উঠল কঠিন স্বরে, এর জন্য তুমি দায়ী। কথাটা বলেই তাজ আবারও আগের জায়গায় গিয়ে চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট দিল। রীতিমতো রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ইচ্ছে তো করছে পাশে বসে থাকা মেয়েটার গালিয়ে ঠাটিয়ে একটা চড় মেরে বয়রা করে দিতে, এত বেশি বোঝার জন্য। কারণ ও তো এতদিন ওকে জ্বালাতন করেছে, হুটহাট করে তুলে নিয়ে এক জায়গায় আরেক জায়গায় চলে গিয়েছে। এসব কিছুই সেফটি করেই করেছে সে, যাতে শত্রুরা টেরো না পায় তার চৌধুরী দুর্বলতা। কিন্তু এই মেয়ে পাকনামি করে আজ সবকিছু উলটপালট করেই দিয়েছে। ভাবতেই তাজের রাগে কপালে শিরাগুলো লাফাতে লাগলো। ভার্সিটির সামনে গাড়ি থামিয়ে তাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল ফরিস্তাকে, নামো। তাজের কণ্ঠস্বর শুনে ফরিস্তা ভাবনায় ছেদ ঘটল। দেখলো ভার্সিটি পৌঁছে গিয়েছে ও। ফরিস্তা ভরাক্রান্ত মন নিয়ে তাজের কাটা হাতের দিকে একবার চেয়ে তপ্ত শ্বাস ফেলে গাড়ি থেকে নীরবে নেমে গেল। ফরিস্তা গাড়ি থেকে নামতেই তাজ শাসা করে গাড়ি নিয়ে মুহূর্তের মাঝে সেখান থেকে চলে গেল। আর এদিকে ফরিস্তা তাজের গাড়ির দিকে চেয়ে রইল এক ধ্যানে। দিন দিন তাজের পাগলামিতে কেমন একটা বেড়াজালের মধ্যে আটকে যাচ্ছে ও। ও যত চাচ্ছে তাজের থেকে দূরে যেতে, ঠিক ততই যেন আটকে যাচ্ছে তাজের জীবনে। কথাগুলো ভেবে ফরিস্তা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভার্সিটিতে প্রবেশ করার জন্য গেটের সামনে যেতেই রাসপিয়া আর আদ্রিবাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তাদের দেখে চমকে উঠল ফরিস্তা। এতক্ষণ তো বেখেয়ালি ভাবে থাকায় রাসপিয়া আর আদ্রিবাকে ফরিস্তা খেয়ালই করেনি, যার দরুন ওদের খেয়াল হতেই চমকালো ফরিস্তা। ফরিস্তার চমকানোর মুখের দিকে ভ্রু কুঁচকে রাসপিয়া আর আদ্রিবা তাকিয়ে রইল। তা দেখে ফরিস্তার চোখ ছোট ছোট করে বলে উঠল ওদের, কি ব্যাপার, এভাবে তোরা দুজনে আমার দিকে তাকিয়ে আছিস কেন? এদিকে রাসপিয়া ফরিস্তার কথা শুনে সন্দিহান স্বরে বলে উঠল, ঘটনা কি দোস্ত, সত্যি করে বলতো। রাসপিয়ার এমন প্রশ্নে ফরিস্তা রাসপিয়ার পিঠে চাপড় মেরে বলে উঠল, একদম উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। ঘটনা কি তা তোরা জানিস না। নিজেরাই তো দেখতে পাচ্ছিস কয়েক মাস যাবৎ তার চৌধুরীর জ্বালাতন, আজও কিন্তু তার ব্যতিক্রম না। ফরিস্তার কথায় আদ্রিবা তখন বলে উঠল মুচকি হেসে, আমি শিওর তাজ ভাইয়া তোমাকে পছন্দ করে। প্রথমে তাজ ভাইয়া আচরণে আমার বেশ সন্দেহ জাগায়, তাই কাল রাতে আরবি ভাইয়াকে জেরাও করি আমি সত্যিটা বলার জন্য। ভাইয়া বলতে চাইনি প্রথমে, তবে আমার চাপে পড়ে বলেছিল তাজ ভাইয়া উইক তোমার উপরে। আদ্রিবার কথায় চমকানোর কথা থাকলেও চমকালো না ফরিস্তা। এই কয়েক মাসে তাদের আচরণ দেখে ফরিস্তাও সেটা উপলব্ধি করেছে। কিন্তু যেটা হওয়ার না সেটা আর তার সামনে না গড়ানোই ভালো। তাই ফরিস্তা ভাবলো তাদের সাথে এ ব্যাপারে সরাসরি কথা বলবে ও। ফরিস্তার ভাবনার মাঝে রাসপিয়া বেশ চিন্তিত স্বরে বলে উঠল, এবার কি করবি? চিন্তিত অবস্থায় রাসপিয়ার কথা শুনে আদ্রিবা মুচকি হেসে বলে উঠল, এত চিন্তা করছিস কেন? তাজ ভাইয়াকে সবাই যতটা খারাপ ভাবে, ভাইয়া কিন্তু আসলেও ততটাও খারাপ না, শুধু রাগটা একটু বেশি, যার জন্য কখন যে কি করে বসে সে নিজেও জানে না। কিন্তু ভাইয়া যে জিনিসটাকে ভালোবাসে সেটাকে এমনভাবে আগলে রাখে যে সাথে কারো সাধ্য নেই সেই জিনিসটা নষ্ট করার। আর দেবার কথা শুনে রাসপিয়া একটু মেকি রেগে বলে উঠল, হ্যাঁ এখন তো তোর ভাইয়ের গুণগান গাবি, চোখ পাকিয়ে বলল রাসপিয়া। রাসপিয়ার কথা শুনে আদ্রিবাও গম্ভীর গলায় বলে উঠল, এটা যদি আরবি ভাইয়া হতো তাহলে বলতে পারতি নিজের ভাইয়ের সাফাই গায়। বিলিভ মি, আমি সত্যি বলছি, তাজ ভাইয়াকে সবাই যতটা ভয় পায় দেখে সেজন্যই সবার প্রতি তার নেগেটিভ ধারণা আছে। কিন্তু সত্যি বলতে ভাইয়া অমন না। ভাইয়া যে পদে আছে সে পদে প্রতিনিয়ত শত্রুর সাথে মোকাবিলা করতে হয়। সেই জন্যই প্রায় সময় ভাইয়াকে এই তাদের সাথে মারপিট করতে দেখা যায়, বাট সেটা শত্রুর সাথে, কোনো সাধারণ মানুষের সাথে না। এদিকে আদ্রিবা আর রাসপিয়ার কথোপকথন শুনে ফরিস্তা এবার চোখ মুখ কুঁচকে ধমকে বলে উঠল ওদেরকে, এই তোরা থামবি? কি করব না করব তা পরে দেখা যাবে, এখন ভিতরে চল, এক্সাম শুরু হয়ে যাবে। ফরিস্তার ধমকে রাসপিয়া আর আদ্রিবা চুপ হয়ে গেল। বুঝতে পারলো আজ ফরিস্তার মেজাজটা ঠিক নেই,
তাই এই টপিক নিয়ে কেউ আর কথা বাড়ালো না। তাজ ফরিস্তাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সোজা ক্লাবে চলে গেল। তাজ ক্লাবে পৌঁছাতেই আরপি, মাহিম, পাপড় আর সাব্বির তাজের কাছে এগিয়ে আসলো। তাজ সবার দিকে একবার তাকিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলে উঠল, তুই ভার্সিটিতে যা, সাথে আরো গার্ড বাড়িয়ে দে। আজকের পর ওর উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাই সারাক্ষণ ওর উপরে নজর রাখা চাই। সন্দেহজনক কিছু চোখে পড়লেই সাথে সাথে আমাকে জানাবি। এদিকে তাজের কথায় সাব্বির সম্মতি দিয়ে আচ্ছা ভাই বলে ক্লাব থেকে বেরিয়ে গেল। সাথে নিয়ে গেল কিছু গার্ড। সাব্বির যেতেই আরপি তাজের হাতের দিকে তাকিয়ে বলে উঠল, কি রে তাজ, তুই এখনো হাতে ব্যান্ডেজ করিসনি কেন? হাতে ইনফেকশন হয়ে গেলে কি করবি? আরপির কথায় তাজ শান্ত স্বরে বলে উঠল, সময় পাইনি, এখনই করব। ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। তাজের কথায় সম্মতি দিয়ে ওরা তিনজন ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তারপর তাজের পিছু পিছু গেল। তাজ এবার কেবিনে গিয়ে বসলো। তারপর ফার্স্ট এড বক্সটা খুলে হাতের রক্তটা ক্লিন করতে লাগলো। এতখানি জায়গাটা কেটে গেছে, এখন নিজেই সেটা মেডিসিন দিয়ে সেই ক্ষতস্থানটা পরিষ্কার করছে। কিন্তু এত কিছুর মাঝেও মুখে দেখা গেল না কোনো ব্যথার্ত আর্তনাদ। তা দেখে মাহিম চোখ ছোট ছোট করে তাজের দিকে তাকিয়ে বলে উঠল, মানুষ আসলেই ঠিক বলে, ডক্টররা আসলেই কসাই। দেখ কিভাবে নিজের ক্ষত নিজেই ক্লিন করছে, না আছে ভয় আর না আছে ব্যথা। কি দিয়ে তৈরি তুই মামা? এত জখম ক্ষততেও তোর একটু ব্যথা করছে না? মাহিরের কথায় তাজ ফিচেল হেসে বলে উঠল, আহ, মনের ব্যথার কাছে এ ব্যথা খুবই নগণ্য। তাজের জবাবে আরপি অস্থির চিত্তে বলে উঠল, কি মনের ব্যথা মানে? কি হয়েছে তোর? আরপির এমন বোকা প্রশ্নে পাপড় আরপির কাঁধে চাপড় মেরে বলে উঠল দীর্ঘশ্বাস ফেলে, আরে এই ব্যথা সেই ব্যথা না মামা, এই ব্যথা হলো ভাবিকে না পাওয়ার ব্যথা। তুমি তো আমাদের লেদা ফিডার খাওয়া বন্ধু, কিচ্ছু বুঝো না। পাপড়ের কথায় আরপি চোখ মুখ কুঁচকে বিরক্তির স্বরে বলে উঠল, আমি তোর মতো প্রেম বিশেষজ্ঞ ছাগল না যে এসব কথা বুঝবো। প্রেম বিশেষজ্ঞ ডক্টরের জায়গায় ছাগল বলায় পাপড় দাঁত কটমট করে রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ তুমি তো কিছু বোঝো না, ফিডার খাও, উপরে উপরে ভাজা মাছ উল্টে খেতে পারো না, আর এদিকে তলে তলে কি যে করে বেড়াও তা আমাদের কানেও আসে। তাজ এবার এদের তর্ক বিতর্ক থামাতেই ধমকের সাথে বলে উঠল, এই তোরা থামবি আর বল, ওরা কি মুখ খুলেছে? তখনই আরফি রাগী স্বরে বলে উঠল, এত মার খেয়েও শালারা মুখ খোলেনি। বুঝতে পারছি না কে এভাবে সবকিছু নিখুঁত পরিকল্পনা করে মাঠে খেলতে নেমেছে। আর না হলে বুঝতে পারছিস, মার খেয়েও এক একজনের নিঃশ্বাস আটকে আসার উপক্রম, তবুও মুখ খুলছে না। আরপির কথার মাঝখানে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করল সৌরভ চৌধুরী। এই টাইমে ক্লাবে সৌরভ চৌধুরীকে দেখে তাজ অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল সৌরভ চৌধুরীকে, চাচু তুমি এখানে কি করছো? সৌরভ চৌধুরী বিচলিত হয়ে তাজের কাছে গিয়ে তাজের হাতে ব্যান্ডেজ করা দেখে রাগে হুঙ্কার ছেড়ে বলে উঠল, কত বড় সাহস, ওকে আমি জানে মেরে ফেলবো। ওর কত বড় কলিজা তোর উপরে অ্যাটাক করিয়েছে। সৌরভ চৌধুরী হুঙ্কারে তাজ ভ্রুকুচকে বলে উঠল, এক মিনিট, তুমি জানো কে করেছে এই অ্যাটাক? সৌরভ চৌধুরী তখন রাগে বিশ্রী ভাষায় কয়েকটা গালি দিয়ে বলে উঠল, ডক্টর নিহাদ খানের ছোট ভাই নাসির খান ও এই কাজটা করিয়েছে। ওই এই কয়েক মাস ধরে আমাকে হুমকি দিচ্ছিল এমপির পদ থেকে সরে যেতে, যাতে আমার আসনে নিজে বসতে পারে। তোর উপরে অ্যাটাক করার পর আমাকে হুমকি দেওয়ার জন্য ফোন করতেই সাথে সাথে ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করি আমি। তারপরই ওর পরিচয় আমি জানতে পারি। সৌরভ চৌধুরীর কথা শুনে টগবগিয়ে উঠল তাজের শরীরের রক্তকণাগুলো। তার চোখ মুখ লাল করে সৌরভ চৌধুরীকে বলে উঠল, চলো। এই বলেই তাজ বড় বড় পা ফেলে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল। তাজের পিছু পিছু সবাই যেতেই তাজ যেয়ে ড্রাইভিং সিটে বসলো। তাজের পাশে যেয়ে বসলো সৌরভ চৌধুরী, আর তার পিছে বসলো আরপি, পাপড় আর মাহিম। সবাই বসতেই তার চোখ মুখ শক্ত করে রকেট ব্যাগে গাড়িটা স্টার্ট দিয়ে এসে থামলো খানভিলায়। গন্তব্যে পৌঁছেই সবাই একসাথে গাড়ি থেকে নামলো। বাসার ভিতরে ঢুকতে গেলে দারোয়ান বাধা দিল।
ফলে তাজ দারোয়ানের নাক বরাবর সজোরে ঘুষি মারল। বেটা সেখানেই কুপোকাত।